ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই দেশের সম্পর্কে উত্তাপ বজায় রয়েছে। বিশেষ করে ভারতের একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘে আয়োজিত সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ক এক বৈঠকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে। দেশটির জাতিসংঘে নিযুক্ত ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, ভারতের এই সিদ্ধান্ত ২৪ কোটিরও বেশি পাকিস্তানের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করেছে। নদীগুলো স্বাভাবিক প্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার মতো যে কোনো পদক্ষেপ মানবিক বিপর্যয়ের জন্ম দিতে পারে এবং তা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতা বাড়াবে। উসমান জাদুন বলেন, ভারত যেভাবে পানিকে কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি ভারতের শীর্ষ নেতাদের কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন। বিশেষ করে পাকিস্তানিদের না খাইয়ে মারব এমন বক্তব্যকে বিকৃত ও বিপজ্জনক মানসিকতার প্রতিফলন বলে অভিহিত করেন। পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে প্রবণতা তৈরি হয়েছে তা রোধে সক্রিয় ভূমিকা পালন করা হয়। জাদুন আরও বলেন, পানি একটি মৌলিক মানবাধিকার এবং তা কূটনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। পাকিস্তান বৈঠকে ৩টি মূল দাবির উপর জোর দেয়। ১. পানি প্রবাহ বা অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের পরিপন্থী। ২. মানবিক বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। ৩. পানিকে কৌশলগত হাতিয়ার বা রাজনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। সিন্ধু পানি চুক্তি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় পানি চুক্তি। বিশ্বব্যাপী এই চুক্তিকে পানি সম্পদের শান্তিপূর্ণ বন্টনের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। ভারত এই চুক্তি স্থগিত করার মাধ্যমে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে বলে দাবি করেছে পাকিস্তান। দীর্ঘ ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত, তবে এর মধ্যে আরেক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায়। এবার লক্ষ্য ন্যাটোর নতুন বন্ধু ফিনল্যান্ড। দুই দেশের মাঝে রয়েছে প্রায় ১৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এই সীমান্ত জুড়ে রাশিয়া এখন নিঃশব্দে গড়ে তুলছে নতুন সামরিক ঘাঁটি, মোতায়েন করছে সেনা এবং আধুনিকায়ন করছে পুরনো সামরিক অবকাঠামো। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ নয়, বরং ফিনল্যান্ডের ২০২৩ সালের এপ্রিলের ন্যাটোতে অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে হুমকি হয়ে উঠেছে বলেই এই তৎপরতা। রাশিয়ার এই গোপন সামরিক তৎপরতা আতঙ্ক ছড়াচ্ছে বাল্টিক অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশ যেমন লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়াতেও। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে কামেনকা অঞ্চলে রাশিয়া ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩০টির বেশি সেনা তাঁবু স্থাপন করেছে, যা অন্তত ২০০০ সৈন্য রাখার জন্য পর্যাপ্ত। এছাড়া রাশিয়া পেট্রোঝাবোদস্ক শহরের আশেপাশে নতুন ৩টি বিশাল গুদাম নির্মাণ করেছে, যার প্রতিটিতে ৫০টির বেশি সাজোয়াজান সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলটি ভবিষ্যতে ন্যাটো মস্কো সংঘাতের সম্ভাব্য সদর দফতর হয়ে উঠতে পারে। সোভিয়েত আমলের গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি সাভারোমস্ক ২ এবং ওলেনিয়া পুনরায় সক্রিয় করা হয়েছে। রাশিয়ার দাবি এসব ব্যবস্থা নেওয়া হয়েছে ইউক্রেনীয় ড্রোন হামলা থেকে নিরাপদ থাকতে। তবে ন্যাটোর আশঙ্কা শুধু আত্মরক্ষার জন্য নয়, আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে প্রভাব বিস্তার করতেই এই সামরিক উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া। ফিনল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, যদিও এই প্রস্তুতিগুলো আপাত দৃষ্টিতে ছোট মনে হচ্ছে, তবে এটি হাজার হাজার সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের পূর্ব প্রস্তুতি হতে পারে। ইউক্রেন যুদ্ধ শেষ হলে রাশিয়া এই এলাকায় বড় বাহিনী ফিরিয়ে আনতে পারে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর কৌশল প্রধান বলেন, আমরা জানতাম ন্যাটোতে যোগ দিলে এরকম কিছু ঘটতে পারে, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। তিনি আরও জানান, বর্তমানে ফিনল্যান্ডের প্রতি সরাসরি কোনো হুমকি দেখা না গেলেও রাশিয়ার প্রতিটি সামরিক গতিবিধি নজরদারির আওতায় রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, রাশিয়ার পদক্ষেপ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ফিনল্যান্ড
ফিনল্যান্ড ও নরওয়ে নিরাপদ থাকবে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেনিশ গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানায়, ইউক্রেন যুদ্ধ যদি স্থবিরতায় পড়ে তবে পরবর্তী 5 বছরের মধ্যে ইউরোপে বড় আকারের স্থলযুদ্ধ শুরু হতে পারে। অনেক বিশ্লেষক বলছেন মস্কো প্রস্তুত হতে সময় নেবে মাত্র 2 বছর। এবং এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে কোনো পরিস্থিতির জন্য ইউরোপকে আত্মরক্ষায় প্রস্তুত থাকতে হবে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় চংজিন বন্দরে একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, 5,000 টন ওজনের ডেস্ট্রয়ার শ্রেণীর জাহাজটি উদ্বোধনের সময় পানিতে নামানোর প্রক্রিয়ায় জাহাজটির নিচের অংশ ধসে পড়ে, যার ফলে জাহাজটি ভারসাম্য হারায়। ঘটনাটি ঘটে গত বুধবার এবং সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কিম জং উন এই দুর্ঘটনাকে অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধ বলে আখ্যা দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, এমন গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি জানিয়েছেন, আসন্ন দলীয় কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং ইতোমধ্যে 3 জনকে আটক করেছে উত্তর কোরিয়ার আইন প্রয়োগকারী সংস্থা। তারা হলেন চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক, প্রশাসনিক উপব্যবস্থাপক কিম ইয়ং হাক। এছাড়া শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হুককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। KCNA এর প্রতিবেদনে দুর্ঘটনার জন্য অভিজ্ঞতার ঘাটতি ও পরিচালনাগত অবহেলাকে দায়ী করা হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাজটি যেখান থেকে পানিতে নামানো হচ্ছিল সেই ডকটি তড়িঘড়ি করে নির্মিত হওয়ায় কাঠামোগত দুর্বলতা থেকেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মাত্র 1 মাস আগেই উত্তর কোরিয়া একই ধরনের একটি যুদ্ধজাহাজ চো হিয়ন উদ্বোধন করেছিল, যেখানে কিম জং উনের কন্যা কিম জু একেও দেখা যায়। বিশ্লেষকদের মতে তিনি কিমের সম্ভাব্য উত্তরসূরি। ওই জাহাজটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছর কার্যক্রম শুরু করবে বলে দাবি করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের মতে চো হিয়ন জাহাজটি রাশিয়ার সহায়তায় নির্মিত হতে পারে। এর সম্ভাব্য বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৈন্য সরবরাহ করেছে বলেও দাবি করা হয়। চংজিন শহরের ভৌগোলিক অবস্থান এই সন্দেহকে আরও উস্কে দেয়। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদার করেছে। তারা প্রথমবারের মতো যৌথভাবে একটি সড়ক সেতু নির্মাণের ঘোষণাও দিয়েছে। গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব অস্ত্র রাশিয়ায় রপ্তানির জন্যই প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কিম জং উন ঘোষণা দিয়েছেন, নৌবাহিনীকে আমূল শক্তিশালী করা হবে দেশের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি। তিনি পারমাণবিক সাবমেরিন ও এমন ড্রোন তৈরির ঘোষণা দিয়েছেন যা তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে পারে, যদিও এর বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার পরিমাণ বৃদ্ধি করেছে এবং কোরীয় উপদ্বীপে কৌশলগত মার্কিন বাহিনীর উপস্থিতিও জোরদার করেছে। উত্তর কোরিয়া বারবার নিজেকে অপরিবর্তনযোগ্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরছে এবং পশ্চিমা সামরিক মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে দাবি করে আসছে। গাজায় চলমান যুদ্ধে বরাবর ইসরায়েলি দখলদার সেনারা এক ভয়াবহ কৌশল ব্যবহার করছে, যার কোডনেম একটি মশানো। এই শব্দগুচ্ছ সাধারণ কোনো নির্দেশ নয়, বরং এর আড়ালে লুকিয়ে আছে মানবাধিকারের চরম লঙ্ঘনের গল্প। এটি ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে কাজে লাগানোর সংকেত হিসেবে। বার্তা সংস্থা এপি জানায়, ইসরায়েলি সেনারা যখন কোনো ভবন বা সুড়ঙ্গে অভিযান চালায় তখন কমান্ডারদের নির্দেশে তারা একজন সাধারণ ফিলিস্তিনিকে ধরে নিয়ে আসে এবং তাকে সামনে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে, যদি সেখানে কোনো বিস্ফোরক বা হামাস যোদ্ধা থাকে তাহলে প্রথম হামলায় যেন ওই ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হন।
এই কৌশলটি আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু গাজায় যুদ্ধ শুরুর পর এটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের সেনারা আগে থেকে পশ্চিম তীর ও গাজায় সীমিতভাবে এই পদ্ধতি প্রয়োগ করত, তবে 2023 সালে হামাসের হামলার পর থেকে এর ব্যবহার মারাত্মক হারে বেড়ে যায়। একজন ইসরায়েলি সেনা জানান, তিনি গাজায় 9 মাস ছিলেন এবং সেখানে সেনাবাহিনীর প্রতিটি ইনফ্যান্ট্রি ইউনিটকে এই কৌশল ব্যবহার করতে দেখেছেন। তার ভাষায়, এই পদ্ধতি খুবই সহজ ছিল। আমরা চাইলে রাস্তা থেকে যে কোনো একজন ফিলিস্তিনিকে ধরে এনে মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারতাম। তিনি আরও জানান, 2024 সালের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়া এতটাই স্বাভাবিক হয়ে যায় যে রেডিওতে একটি মশা আনো বললেই সেনারা বুঝে নিত কি করতে হবে। এমনকি এক ব্রিগেড কমান্ডার এক বৈঠকে বিষয়টি ডিভিশন কমান্ডারকে জানান এবং বলেন, রাস্তা থেকে ফিলিস্তিনিদের ধরে এনে তাদের দিয়ে এই কাজ করানো হবে। এই প্রক্রিয়ায় এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও জানায় এপি। একটি ইউনিট তাকে একটি বাড়িতে প্রবেশ করায়, তখন সেখানে থাকা অন্য একটি ইসরায়েলি ইউনিট ভুল করে তাকে হামাস যোদ্ধা মনে করে গুলি করে। এতে তিনি নিহত হন। পরবর্তীতে এক সেনা কর্মকর্তা বলেন, এখন থেকে যাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর পোশাক পরিয়ে দিলে ভালো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তারা বেসামরিক নাগরিকদের জোরপূর্বক সামরিক অভিযানে যুক্ত করার বিষয়টিকে নিষিদ্ধ হিসেবে দেখে এবং এসব অভিযোগ তদন্ত করছে। তবে তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলেও জানায় তারা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বেসামরিক নাগরিকদের এইভাবে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যুদ্ধ অপরাধের শামিল। ফিলিস্তিনিদের মশা, ভিমরুল ইত্যাদি অপমানজনক নামে ডাকা এবং তাদের জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করা ইসরায়েলি সেনাদের নীতিহীনতা ও নিষ্ঠুরতারই বহিঃপ্রকাশ। মার্কিন কংগ্রেসম্যান এবং রিপাবলিকান পার্টির সদস্য র্যান্ডি ফাইন ফিলিস্তিনের গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে বলেন, যেভাবে জাপানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালিয়ে তাদের নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল, গাজাতেও আমাদের তেমনটাই করা উচিত। ফাইন বলেন, আমরা নাৎসিদের বা জাপানিদের সঙ্গে আলোচনায় যাইনি, গাজাতেও আলোচনার দরকার নেই। এখানে সমাধান একটাই, নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি ফিলিস্তিনিদের উদ্দেশ্যকে খারাপ বলে আখ্যায়িত করেন এবং বলেন, গাজায় সন্ত্রাসবাদ সমর্থনকারীদের কোনো ভবিষ্যৎ নেই। তার এই বক্তব্য এমন এক সময় সামনে আসে যখন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর ওপর গুলি চালানো হয়েছে। ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে এই হামলার পর তদন্ত চলতে থাকলেও ফাইন তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের সঙ্গে এই হামলাকে সম্পৃক্ত করেন। ফাইনের বক্তব্য ঘিরে মানবাধিকার সংগঠন, রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন আইন প্রণেতার মুখে পারমাণবিক হামলার মতো মন্তব্য কেবল অমানবিকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য গণহত্যাকে উস্কে দিতে পারে এবং যুদ্ধ অপরাধীকে বৈধতা দেওয়ার মতো ভয়ানক প্রভাব ফেলতে পারে। অনেকে বলছেন, এটি মার্কিন রাজনীতিতে ফিলিস্তিনি ইস্যুতে বেড়ে চলা উগ্র ও সহিংস অবস্থানের পরিচায়ক। এদিকে গাজায় মানবিক বিপর্যয় দিন দিন আরও গভীর হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা একে সম্পূর্ণ বিপর্যয়কর হিসেবে অভিহিত করেছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে মানুষ টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান হামলায় এখন পর্যন্ত 53,822 জন ফিলিস্তিনি নিহত এবং 1,22,000-এর বেশি আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রেক্ষাপটে পারমাণবিক হামলার আহ্বান শুধু চরম নৃশংসতাই নয়, এটি আন্তর্জাতিক মানবতার সম্পূর্ণ পরিপন্থী। র্যান্ডি ফাইনের এমন মন্তব্য মার্কিন রাজনৈতিক অবস্থান এবং তাদের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে কানাডা গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। বিবৃতিতে গাজার মানবিক সংকটকে অসহনীয় এবং ইসরায়েলের সহায়তা প্রচেষ্টাকে অত্যন্ত অপর্যাপ্ত বলা হয়। তারা 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েলি প্রতিক্রিয়াকে ভয়াবহ ও সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যা দেয়। ল্যান্সেট মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে। উক্ত বিবৃতিতে 3টি দেশ স্পষ্টভাবে জানায় তারা নীরব দর্শক হয়ে থাকবে না। পশ্চিম তীরের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনে জড়িতদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানানো হয়। হামাস একে আন্তর্জাতিক আইন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানায় এবং ইসরায়েল সরকারকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। বিবৃতির কয়েকদিন পর কানাডার 4 জন প্রতিনিধি পশ্চিম তীর সফরের সময় ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়েন। কানাডা এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে, তবে ইসরায়েল কেবল দুঃখ প্রকাশ করে দায় শেষ করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সমালোচনায় সরব। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন এবং বসতি স্থাপনকারী নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কানাডা অতীতে ইসরায়েল নিয়ে সতর্ক আলোচনা করলেও তা ছিল মূলত যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করার কৌশলের অংশ। তবে এবার সুর পাল্টেছে। সাবেক জাতিসংঘ দূত ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল লিঙ্কন বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে কানাডা বরাবরই সংযত থেকেছে, কিন্তু এ ধরনের ভাষা তাদের কাছ থেকে এর আগে শুনিনি, সম্ভবত কখনোই না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কানাডীয় কূটনীতিক মন্তব্য করেন, এটি কানাডার অবস্থানে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে কানাডার এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পেশাদার রাজনীতিক নন, কার্নি একাধারে ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর। সদ্য প্রতিষ্ঠিত নির্বাচনে লিবারেল পার্টির নেতৃত্বে সংখ্যালঘু সরকার গঠন করার পর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কানাডা এখন ইউরোপীয় মিত্রদের সাথে বেশি ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের একপাক্ষিক অবস্থান থেকে সরে আসছে। কার্নির নেতৃত্বে কানাডা প্রথমবারের মতো ইসরায়েলকে প্রকাশ্যে সমালোচনা করছে, তাও এমন সময় যখন যুক্তরাষ্ট্র এখনও তার ঘনিষ্ঠ মিত্রের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও DAWN এর অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জারার্ড বলেন, কানাডা দেখিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আর নীরব নয়। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি এবং ফিলিস্তিনি ইস্যুতে একচেটিয়া পক্ষপাত যুক্তরাষ্ট্রের মিত্রদের আরও স্বাধীন কণ্ঠস্বর দেওয়ার সুযোগ তৈরি করেছে। অতীতে সমালোচনা করতে দ্বিধা করলেও এখন অনেক দেশে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে।